বিভিন্ন রকমের সংকট এবং চ্যালেঞ্জ থাকতে পারে। একটি হচ্ছে যে এই নির্বাচন যেটি আপনার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, এটি বাংলাদেশের জন্য একটা প্যাটার্ন। আমরা বলি যে বাংলাদেশের জন্য 70-এর নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, একটা বাক বদলের নির্বাচন। সংসদীয় যে ধারা আসে 90-এর পরে এরশাদ সরকারের পতনের মাধ্যমে, সেটাও যেমন গুরুত্বপূর্ণ ছিল, এই নির্বাচন 26-এর নির্বাচন ঠিক তেমনই সেই সংসদীয় সেই গণতন্ত্রের বিষয়টা আবারও সামনে, মানে মানুষের যে ভোটাধিকার সেটা মানুষের হাতে আসছে, সেটাই মনে করছেন এবং নির্বাচন কমিশন সেইভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাবেন একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন তারা উপহার দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে, একটু আগেই বলছিলাম যে বৈধ অবৈধ যে অস্ত্র আছে, কিছু হয়তো নির্বাচন কমিশন এখনই ঘোষণা দিয়ে দিবে যে নির্বাচনের আগেই আমরা যেটা দেখি যে তারা এইসব অস্ত্র হ্যান্ড ওভার করার জন্য এবং তথ্য দেওয়ার জন্য তারা নোটিশ দেয়, হয়তো দিবে। কিন্তু যে অবৈধ অস্ত্র, এই যে 5 আগস্টের পর যেগুলো লুট হয়ে যায় থানা থেকে, সেগুলোর কিন্তু ট্রেস করা যায় নাই। তো এটা কিছুটা অনেকে হাসতে পারেন এই কথা শুনে যে এই নোটিশ দেওয়ার পর কি কেউ এই অবৈধ অস্ত্র যাদের বিশেষ করে তারা এসে জমা দিতে পারেন? শঙ্কা আছে। আমার কাছে মনে হয় না যে অস্ত্রগুলো জমা হবে। এই জন্য ইলেকশন কমিশনকে এটা মাথায় নিয়েই এই যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা থাকবে, আমি যতটুকু জানি ইলেকশন কমিশন প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনা করেছে, সভা করেছে যে কীভাবে এই জিনিসগুলোকে ট্যাকেল করবে। এবং আমি আমার ভাষায় বলি যে একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা, এরকম একটা মেকানিজম লাগবে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি কি ঝুঁকি আসতে পারে, কি কি নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ আসতে পারে, 1 নম্বরে কি 2 নম্বরে কি, যে আপনি যেটা বললেন ওইটা একটা ইস্যু। সো এরকমভাবে কি কি আসতে পারে এবং ওইগুলো মাথায় নিয়ে ইলেকশন কমিশনকে এবং সঙ্গে যারা এই দায়িত্বে থাকবেন তাদেরকে একটা প্ল্যান করতে হবে যে তারা কিভাবে ওকে অ্যাড্রেস করবে। কিন্তু এই যে অবৈধ অস্ত্র আপনি যে বললেন, সহজ ভাষায় বললেন যে এটা তো আসার কথা না, কেউ এসে দিয়ে যাবে না, যারা দেয় নাই দিয়ে যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন যে সক্ষমতা, তারা কি এইটা সামাল দেওয়ার মতো অবস্থায় আছে কিনা? একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এবারে নির্বাচনে বিপুল সংখ্যক সেনাবাহিনীর কর্মকর্তারা থাকবেন, সেনাবাহিনী থাকবেন এবং এটা এখন আমাদের যে প্রধান নির্বাচন আইন তার অংশ, অর্থাৎ তারা অফিসিয়ালি দায়িত্ব পালন করবেন। সো এটা একটা ভরসার জায়গা। যখন সেনাবাহিনীর প্রেজেন্স থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে তখন ভোটারদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আস্থা থাকে। হ্যাঁ, রাইট, এক ধরনের আস্থা তখন গ্রো করবে। সো এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এইটা কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীর ফিল্ডে থাকে, এটা কি আপনি পজিটিভলি দেখেন? অবশ্যই পজিটিভলি দেখি, কারণ আমাদের দেশে সেনাবাহিনীর প্রেজেন্সটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যদি 14 সাল বা 18 সাল বা 24 সাল দেখেন, তারা ছিল কিন্তু তাদের কোনো পাওয়ার ছিল না, তারা শুধু ঘুরতো। বাট এবার তাদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে। যখনই পাওয়ার দেওয়া হচ্ছে তখন কিন্তু মানুষের মধ্যে, বিশেষ করে যারা দুষ্কৃতিকারী, তারা চিন্তা করবে তাদের পাওয়ার আছে, তারা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। সো তারা ভয় পাবে। সো এইভাবে ইলেকশন কমিশনকে ট্যাকেল করতে হবে। দুষ্কৃতিকারী শব্দটা বললেন, এই নির্বাচনে একটা সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে যে যারা আগের পাতানো নির্বাচনের সাথে ছিল, আওয়ামী লীগের সাথে ছিল এবং আওয়ামী লীগের ভোট আছে, সেই ভোটগুলো যারা এই নির্বাচনে অংশ নিতে পারছে না এবং তারা এই নির্বাচনকে সুষ্ঠুভাবে হতে দিবে, তাদের প্রতিক্রিয়া মানে কিরকম হবে এবং সেই জায়গায় কোনো শঙ্কা আপনি দেখেন কিনা? তাদের আসলে যারা ভোট সুষ্ঠু দিবে না, এবং আমার কাছে মনে হয় যে তাদের এই প্ল্যানটা থাকতে পারে। এবং আমরা তো দেখলাম যে শুরুর থেকে, অর্থাৎ জুলাই মুভমেন্টের যখন আমরা এটা উত্তরণ হলো, তখন থেকে কিন্তু নানা রকম ডিস্টেবিলাইজ করার কিছু ইনিশিয়েটিভ ছিল। সো ইলেকশনকে কেন্দ্র করে এই ধরনের ইনিশিয়েটিভ যে হবে না তার কোনো গ্যারান্টি নাই, এবং এইটা এক ধরনের রিস্ক। অর্থাৎ আমি যেটা বললাম যে রিস্ক ম্যাপিং, ওই যে নিরাপত্তা ব্যবস্থা, তার মধ্যে এটাও বিবেচনা নিতে হবে যে এইরকম কি ঝুঁকি আসতে পারে, তারা কি এমন কি কাজগুলো করতে পারে যে কারণে নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত হবে। সো এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করে ইলেকশন কমিশনকে সিদ্ধান্তে আসতে হবে যে তারা কি প্ল্যান করবে। এবং আপনি খেয়াল করে দেখেন, এবার কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা অনেক বেশি। গত বছর এই সংখ্যা ছিল, গত নির্বাচনে 16,000, এবছর 28,000 প্লাস, অনেক বেশি। সো ওখানে বাড়তি কিছু নিরাপত্তা ব্যবস্থা, এবং এটা কি হবে, এটা ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নিতে হবে। এই জায়গাটায় আমরা 2008-এর যে 9-এর যে ইলেকশনটা আমরা দেখলাম, সেইখানে আমরা দেখেছিলাম যে ইলেকশন কমিশন প্রথম সিসি ক্যামেরার ভোট কেন্দ্রে ব্যবহার, এর পরবর্তীতে কিন্তু আমরা নির্বাচন কমিশন মানে নির্বাচনকে কাভার করতে যেতাম, আমরা কিন্তু সেই ইলেকশন কমিশনকে সাধুবাদ দিতাম যে তারা দারুণ ইলেকশন করেছেন, এটিএম শামসুল হুদার ইলেকশন কমিশন। ওইটা কিন্তু পরবর্তী আর কোনো কমিশন ওইটা ফলো করেননি। তো মানে
একজন পর্যবেক্ষক হিসেবে কি মনে হয় যে ওই জিনিসটা থাকা দরকার? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি এবং আমি যে কথাটা বললাম যে 67% ঝুঁকিপূর্ণ কেন্দ্র আর অন্যান্য যে রিস্কগুলো আছে সেগুলো বিবেচনায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা প্রয়োজন ছিল, কিন্তু এটার খরচটা এতই বেশি যে হয়তো ইলেকশন কমিশন বা সরকার তাদের প্ল্যান থেকে এটাকে বাদ দিয়ে দিয়েছে খরচের কথা চিন্তা করে। এবং বিকল্প হিসাবে প্রত্যেক কেন্দ্রে একটা পুলিশের একটা করে বডি ক্যামেরা থাকবে। আর হচ্ছে যে সমস্ত কলেজ যাদের নিজস্ব সিসি ক্যামেরা আছে সেটা চালু রাখার একটা সিদ্ধান্ত হয়তো থাকবে আমার ধারণা, কিন্তু তারপরে সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই। এটা থাকলে আমার ধারণা এই যে নির্বাচনী প্রক্রিয়াকে ভণ্ডুল করার চেষ্টা কিংবা যারা ব্যালট স্টাফিং করবেন, কেন্দ্রের ভিতরে ঢুকে জাল ভোট দেবেন, এগুলো কিন্তু সিসি ক্যামেরা থাকলে সব পর্যবেক্ষণকে ছাড়িয়ে ওইটাই সিসি ক্যামেরা হয়তো হয়ে যেত প্রধান বড় পর্যবেক্ষক। তখন সাংবাদিক কিংবা পর্যবেক্ষক তাদের আলটিমেটলি দরকার হতো না। সো ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুব দরকার ছিল। আগের নির্বাচনে যেমন সাংবাদিকদেরকেও বার দিয়ে দেওয়া হয়েছিল, কোনো কোনো জায়গায় যেখানে দেয়া যায় নাই সেখানে সাংবাদিকরা কেউ কেউ স্বপ্রণোদিত হয়েও দেখায় নাই, এইটাও এক ধরনের কালচার ছিল। আবার কেউ কেউ যার সুযোগ আছে তাকে কোনো কোনো জায়গায় বাধাগ্রস্ত করার জন্য আমরা দেখেছি যে স্ট্রংলি, বিশেষ করে ওখানকার রিটার্নিং কর্মকর্তা যে তার কাছে এই ইয়েটা থাকতো। এবং আমরা দেখেছি সবচেয়ে বড় প্রশ্ন মানে অ্যাডমিন ক্যাডারের যারা দায়িত্বপ্রাপ্ত তারা ওইখানে কারসাজির মাধ্যমে, আপনি জানেন যে একজন ডিস্ট্রিক্ট কমিশনার, একজন ডিসি, তার হাতে আসলে অনেক ক্ষমতা থাকে, একজন ইউএনও তার হাতে আসলে অনেক ক্ষমতা থাকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। তো সেই জায়গায় মানে সেই জিনিসটা নির্বাচন কমিশন কিভাবে মেক আপ করবে? একটা বড় জিনিস হচ্ছে যে যারা রিটার্নিং অফিসার হন, ডিসি, যারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং হন, সাধারণত ইউএনও, ইলেকশন কমিশনের কিছু কিছু স্টাফরা থাকে, কিন্তু বড় জিনিস হচ্ছে একজন ডিসি যখন কাজ করেন তত্ত্বাবধায়ক সরকারের সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তখন কিন্তু তার মাইন্ডসেটটা অন্যরকম থাকে। কিন্তু ওই ডিসি যখন পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করেন তার মাইন্ডসেট অন্যরকম হয়ে যায়। কাজে আমরা ধরে নিচ্ছি আমাদের যে অতীত ইতিহাস, স্পেশালি কেয়ারটেকার সরকারের সময় নির্বাচনগুলো হয়েছে, তখন কিন্তু ডিসি সাহেবের দায়িত্ব পালন করেছেন। তখন তারা তাদের যে নিউট্রালিটি, নিরপেক্ষতা, এটা ধরে রেখেই তারা দায়িত্ব পালন করেছেন। আমার বিশ্বাস এবারও একইভাবে তারা সেই দায়িত্ব পালন করবেন। ব্যতিক্রম ঘটনাও তো ঘটেছে। আমরা দেখেছি যে স্বপ্রণোদিত হয়ে অফিসাররা, স্বপ্রণোদিত হয়েও তো তারা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করেছেন। রাতের ভোটের অভিযোগ যারা করেন তারা কিন্তু, আমি বলছি যে কেয়ারটেকার সরকারের কথা বলেছি, বাট পলিটিক্যাল গভর্নমেন্টের সময় তারা কেউ দায়িত্ব পালন করতে পারেন নাই। হয় তারা ইচ্ছা করে করেন নাই, ওই যে স্বপ্রণোদিত করেছেন, অন্য দায়িত্ব পালন করেছেন, অথবা তাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয়েছিল, মানে ওই রাতের ভোট করা কিংবা দামি ভোট করা কিংবা বিনা প্রয়োজনে ভোট করার জন্য তাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয়েছিল। এইবার সেই জায়গায় কোনো আশঙ্কা কি আপনি দেখেন? বিশেষ করে এই যে কালো টাকার, এইটা বাংলাদেশের একটা কালচারে পরিণত হয়েছে। একজন প্রার্থী সে সর্বোচ্চ হয়তো 25 লাখ টাকা খরচ করতে পারে ইলেকশন পারপাস, কিন্তু এটা তো লোক দেখানো ব্যাপারটা হলো, সবাই জানে কিন্তু কেউ জানে না, মানে ওপেন সিক্রেট যে জিনিসটা বলে। তো এইটা বাংলাদেশের কালচারের সাথে চলবে না? এই যে সংস্কারের প্রশ্নে একটা প্রশ্ন আসলো, এই কালচারটা অনেক আগে থেকে আছে আপনি যেটা বললেন, বাট এটা আমরা বন্ধ করতে পারি নাই, কোনো নির্বাচনে বন্ধ করতে পারি নাই। এবং এই কালচারটা চেঞ্জ করার জন্য দরকার হচ্ছে স্ট্রং মনিটরিং, স্ট্রং খবরদারি। এই জিনিসটা যদি স্টার্ট করা যায় এবার থেকেই, আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, ভারতে প্রত্যেকটা আসনে একটা করে মনিটরিং টিম করা হয় এবং তাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো দেখা, একদম আপনার তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন কমিশনার, নির্বাচন পর্যবেক্ষক, তাদের কাজটা হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে একদম নির্বাচনের দিন পর্যন্ত তারা কে কিভাবে টাকা খরচ করছে সবকিছু মনিটরিং করে এবং সেটা ব্যবস্থা গ্রহণ করে। আমাদের দেশে এইরকম একটা মেকানিজম দরকার, না হলে বোধহয় আমরা এটা বন্ধ করতে পারবো না। তো সেই জায়গায় কালো টাকা একটা আরেকটা পেশি শক্তির ব্যবহার, এই পেশি শক্তির ব্যবহারের জায়গায় যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না, সেই জায়গায় একটা শঙ্কার জায়গায় তো নির্বাচন কমিশনকে ভাবতে হবে এক্সট্রা কোনো মেজার। অবশ্যই ভাবতে হবে। পেশি শক্তির ব্যবহার আমাদের সব নির্বাচনেরই একটা অংশ, এবং এই জন্য হচ্ছে যে আমাদের যে আচরণ বিধিমালা আছে দল এবং প্রার্থীর জন্য আচরণ বিধিমালা, এটার মানে সঠিক এনফোর্সমেন্ট, অর্থাৎ কেউ যদি কোনো রুলস, কোনো ধারা, ওইটা কোনো ধারা ভায়োলেট করে তখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা একটাই রাস্তা। এবং যারা এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট যারা থাকবে, যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা থাকবে, প্রত্যেকটা আসনে ঘুরে ঘুরে দেখবে, তাদেরকে দিয়ে এই কাজটা খুব স্ট্রংলি এনফোর্স করতে হবে।
এখন নির্বাচন কমিশন নিয়ে এক ধরনের সমালোচনা, যেখানে মানে সমালোচনার কথা আমরা শুনি যে নির্বাচন কমিশন মানে শুনতাম যে নির্বাচন কমিশনে আসলে কমিশন সচিবালয়ে চালায় হচ্ছে অ্যাডমিন ক্যাডারের কোনো অফিসার, একজন সচিব, এবং তিনি এসে ওখানকার ক্রোনোলজিও তাদের আন্ডারে। সো ওই জায়গায় সেই প্রভাবটা থাকবে না? নির্বাচন কমিশন আলাদা যে পাওয়ার থাকার কথা, নির্বাচন কমিশন যে আলাদা শক্তি থাকার কথা, এবং প্রত্যেক জায়গায় তারা সমস্ত জায়গায় চেঞ্জ করবে, বদলি করবে, তার মতো করে সে ডিউটি দিবে, সেইটা তারা পারবে, সেই সক্ষমতা এই কমিশনের আছে কিনা? রাজনৈতিক সরকারের সময়ে যিনি সচিব হিসেবে আসেন তাকে ওই রাজনৈতিক সরকার ইলেকশন কমিশন নিয়োগ দেন, এবং আমরা ধরে নেই যে উনি একটা ওই দলের মানে যারা ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা নিয়ে ইলেকশন কমিশনে আসেন যাতে এটা বাস্তবায়ন করতে পারেন। কিন্তু এবারে প্রেক্ষাপটটা ভিন্ন। এবার যিনি সচিব হিসেবে আসছেন তিনি একজন রিটায়ার্ড ভদ্রলোক, এবং ইলেকশন কমিশন তাকে নিয়োগ দিয়েছে, সরকারের সুপারিশে না, ইলেকশন কমিশন সুপারিশে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটা বড় প্লাস পয়েন্ট। কাজে আমার বিশ্বাস যে এইবার এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আচ্ছা, এইটা আপনার বিশ্বাস এই ধরনের ঘটনা ঘটবে না, এবং মানুষের প্রত্যাশা আসলে অনেক। এই নির্বাচন নিয়ে যদি একটু বলেন যে এই যে গণভোট, মানে এই সিস্টেমটা আসলে কিভাবে হবে, সিনারিওটা কিরকম করে হবে? গণভোটও একই দিনে, আবার আপনার সাধারণ নির্বাচনও একই দিনে, ব্যালট ডাবল, এইটাকে সরকারের মানে কতটা চ্যালেঞ্জ পেতে? আপনারা জানেন যে এই ব্যালটটা ছাপায় সাধারণত সরকারের যে প্রেস আছে সেখানে এত প্রায় 13.5 কোটি ভোটার, 13.5 কোটি ভোটার, এবং আগে ছিল একটা ব্যালট হলেই হতো, এখন সেটা ডাবল লাগছে। তো সেটা কি একটা চ্যালেঞ্জ মনে করেন? বিরাট বড় একটা চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই, বিরাট বড় চ্যালেঞ্জ। এবং বাংলাদেশ ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই যে দুইটা ভোট একই দিনে হয়, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। সো তারপরেও ইলেকশন কমিশন নিঃসন্দেহে এই যে গণভোট হওয়ার সিদ্ধান্ত যখন হলো একই দিনে, যেদিন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন, তারপর থেকে নিশ্চয়ই একটা পরিকল্পনা করে রেখেছে যে এই যে সরকারি প্রেস থেকে কাজগুলো করিয়ে নেওয়া। আর গণভোটের ইস্যুগুলো তো ঠিক করাই আছে, 4টা ইস্যু, এবং এখানে প্রার্থী 2জন, একজন হ্যাঁ একজন না, এটা কিন্তু ঠিক করা আছে। যাচাই বাছাইয়ের কোনো ঝামেলা নাই, কার বাতিল হবে, কার প্রার্থীতে বাতিল হবে, কারটা আবার আদালতের আদেশে বৈধ হবে অবৈধ হবে, এই ঝামেলা কিন্তু নাই। সো এটা ঠিক করা আছে। এই জন্য গণভোটের ব্যালটটা ছাপাতে আমার কাছে মনে হয় অপেক্ষা করার কোনো দরকার নেই, এখনই করে ফেলতে পারে। আর যে পার্লামেন্ট ইলেকশনের যে ব্যালট, এটা কিন্তু ইলেকশন কমিশনকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তারা ওই যে প্রতীক বরাদ্দের পরে যদিও কাজ শুরু করে, কিন্তু তারপরেও আমাদের দেশের প্র্যাকটিস হচ্ছে নির্বাচনের 2-1 দিন আগেও আদালতের নির্দেশে অনেক প্রার্থী তার প্রার্থীতা ফেরত পায়। সেই যে নতুন প্রার্থী, নতুনভাবে বৈধ প্রার্থী, তার নাম তার প্রতীকও ভোটার ওই ব্যালট পেপারে অন্তর্ভুক্ত করতে হয়। তখন ইলেকশন কমিশন একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়, কিন্তু তারপর অপশন নাই। এবং এই যে কাজগুলো হয় তখন সব ইলেকশনের সঙ্গে যারা জড়িত তাদের কাজ কিন্তু 24 ঘন্টা চলে। তো একটা জায়গায় শেষ প্রশ্ন আপনাকে একটু ছাড়তে হবে। শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে নিবন্ধিত যেসব দল আছে তারা নির্বাচনের যোগ্য, সাধারণত ইলেকশন কমিশন সেইভাবেই তাদেরকে ট্রিট করে থাকেন, এবং সেইভাবেই তারাই তো বড় স্টেক হোল্ডার, তাদেরকে নিয়েই মিটিং করে থাকেন, আইন শৃঙ্খলা কমিটি বলেন, তাদের প্রতীক বরাদ্দ বা এই যে সমস্ত কার্যক্রম, কারণ লেভেল প্লেইং ফিল্ড একটা বড় প্রশ্ন তাদের সবার জন্য, সেক্ষেত্রে তাদের মতামত গুরুত্বপূর্ণ। এখন আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ বা তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না এরকম একটা বিষয় শুনলাম, কিন্তু আরেকটা দল জাতীয় পার্টি, তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের আসলে ইয়েটা কি, মানে ধারণাটা কি? তাদেরকে তো নিবন্ধন বাতিলও করা হয় নাই, এবং তাদেরকে আমরা কোনো মিটিংয়েও দেখিনি। না, এটা ইলেকশন কমিশন কেন করেছে তার উপযুক্ত ব্যাখ্যা আমি জানি না, আমি বলতে পারবো না, আমি ইলেকশন কমিশনের কেউ না। বাট আমি পত্রপত্রিকা দেখেছি একটা জিনিস, কেউ একজন একটা বোধহয় মিডিয়া ব্রিফিংয়ে বলেছিল যে জাতীয় পার্টির 2টা পক্ষ, তারা ইলেকশন কমিশনের 2 পক্ষই চিঠি দিয়েছে যে আমরা আসল জাতীয় পার্টি। সো তাদের মধ্যে একদম বিভেদ আছে। এটা ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাউকে থাকবে না, আমি এতটুকু শুধু জানি, এর বাইরে আমার আসলে কোনো কিছু জানি না। সেটা একটা, কিন্তু আইন কি বলে? না, আইন হচ্ছে নিবন্ধিত যেসব রাজনৈতিক দল আছে তাদেরই তো অধিকার আছে ভোট করার। সেই ক্ষেত্রে মানে নির্বাচন কমিশন কোনো আহ্বান জানাবে কিনা যে আপনাদের? না, এটা তো আহ্বান করার কিছু নাই। তফসিল যখন ঘোষণা করা হয়েছে, জাতীয় পার্টি তো যেহেতু এখন নিবন্ধিত, তাদের নিবন্ধন স্থগিত বা বাতিল করা হয় নাই, কিংবা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয় নাই। কাজেই আইন অনুযায়ী তারা কিন্তু প্রার্থী হতে পারবেন। জাতীয় পার্টির যারা কর্মী আছেন জাতীয় পার্টির ব্যানারে, তারা হতে পারবেন, আইনগত কোনো বাধা নাই। বাট অন্য কোনো ব্যাখ্যা যদি আসে সেটা অন্য ব্যাপার। আচ্ছা,
বলেছিলাম এটাই শেষ প্রশ্ন, আর একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার, এর আগে যেই সংসদীয় আমাদের গণতন্ত্র চালুর পর থেকে যে কয়টা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছে, এইবার একটু ব্যতিক্রম। এই যে ব্যতিক্রম ব্যাপারটা আসলে কিরকম করে ঘটবে এবং সেটা আসলে আইনগতভাবে কোনো 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 দুর্বলতা আপনারা দেখেন কিনা? এটা ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু এবারে সরকার দায়িত্ব নিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে উল্লেখ করা ছিল সরাসরি, প্রথমটা বাদ দিয়ে, তারপরে এগুলো সংবিধানের অংশ ছিল। ঠিক সংবিধান ধরেই 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হতো, কিন্তু এবারেরটা কিন্তু একটু ভিন্নভাবে হয়েছে। ভিন্নভাবে হলেও এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার সুযোগ এই কারণে নাই যে যেহেতু এই সরকারের মূল লক্ষ্যটা কি, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন শেষ হয়ে গেলে তারা তাদের হাতে দায়িত্ব দিয়ে সরে যাবে। এবার আসলে আপনাদের জন্য লাস্ট প্রশ্ন ছিল। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।